কয়েদখানায় সিনর, কয়েদখানা। এদিক ওদিক তাকালো পিটার। মার্বেল পাথরে বানানো এত সুন্দর কয়েদখানা যে আছে পৃথিবীতে জানতাম না। তোমার মতো সুন্দরী কোনো মেয়ে যে কারারক্ষকের দায়িত্ব পালন করে সে জেলখানায় জানা ছিল না তাও। ওই দেখো, সুন্দরী আরও মেয়ে ঢুকছে আমার ঘরে, সুসজ্জিত থালায় সুস্বাদু খাবার নিয়ে। এই জেলখানার মালিক কে? মাথা নাড়ল আইনেজ। জানি না, তবে খুব সম্ভব গ্রানাডার রাজা নিজে। তোমাকে বেতন দেয় কে? হয়তো কেউ না, হয়তো যা করছি আমি ভালোবাসা থেকে করছি, অথবা হয়তো ঘৃণা নিয়ে করছি। তোমার সেই ঘৃণা কি আমার জন্য? না সিনর, আপনাকে ঘৃণা করব কেন? আপনি অসুস্থ আর অসহায় একটা মানুষ। তাহলে অসহায় একটা মানুষের কাছ থেকে সত্যি কথাটা গোপন করছো কেন? জবাব দিল না আইনেস। এক দৃষ্টিতে তাকিয়ে আছে পিটারের দিকে। মার্গারেট কি মারা গেছে? জানতে চাইল পিটার। জানি না। মুখ ফসকে আর কিছু যাতে বেরিয়ে না যায় সেজন্য ঘুরে চলে গেল আইনেস। দিন যাচ্ছে, আস্তে আস্তে আরও সেরে উঠছে পিটার। শক্তি ফিরে পাচ্ছে, কিন্তু কেউ কোনো খবর জানায় না ওকে। কেউ বলে না কোথায় আছে সে, কেন আছে। পিটার শুধু জানে জমকালো কোনো প্রাসাদে বন্দী হয়ে আছে সে। সুন্দরী আইনেস ছাড়া কেউ ওর কাছে আসে না, কেউ ওর সঙ্গে কথা বলে না। তবে মাঝে মধ্যে একটা লোক আসে, ওষুধপত্র দিয়ে যায়। সে হয় কালা নয়তো স্প্যানিশ, কিচ্ছু বোঝে না। কারণ ওকে যখন এটা সেটা জিজ্ঞেস করে পিটার জবাবে একটা বর্ণ উচ্চারণ করে না সে। মহিলা ভীত হিসেবে কাজ করে এরকম কয়েকজন সুন্দরী মেয়েও আছে, কিন্তু তারা সবাই পিটারের কাছ থেকে দূরে দূরে থাকে। এসব কারণে আইনেজের সঙ্গে দিন দিন ঘনিষ্ঠতা বেড়েই চলেছে পিটারের। তবে আজ পর্যন্ত এমন কিছু করেনি সে যার ফলে সীমা লঙ্ঘন হতে পারে। এটা সেটা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে সে মেয়েটাকে। মেয়েটা বিরক্ত হয় না, আবার পিটারের বেশিরভাগ প্রশ্নের জবাবও দেয় না। স্পেন, গ্রানাডার রাজদরবার, গ্রানাডার সমস্যা ও সম্ভাবনা ইত্যাদি বিভিন্ন প্রসঙ্গে অনেক কথা হয় ওদের দুজনের মধ্যে। পিটার বুঝতে পারে আইনেস বুদ্ধিমতী একটা মেয়ে, সমসাময়িক বিভিন্ন ব্যাপারে খোঁজখবর যেমন রাখে, বুদ্ধিদীপ্ত মন্তব্যও করতে পারে তেমন। আইনেজের নিবিড় পরিচর্যায় থেকে তিনটা লাভ হলো পিটারের। 1. হারানো স্বাস্থ্য অনেকখানি ফিরে পেল সে। 2. গ্রানাডার রাজনীতি সম্পর্কে জানতে পারল অনেক কিছু। 3. চমৎকার আয়ত্ত করে ফেলল স্প্যানিশ ভাষাটা। কিন্তু এত কিছুর পরও মার্গারেট মোরেলা অথবা জন কাস্টেলের ব্যাপারে ভাঙতে পারল না আইনেজের মুখের তালা। একদিন ওর এক প্রশ্নের জবাবে একটুখানি হেসে মেয়েটা বলল, সিনর, আপনি এমন সব প্রশ্ন জিজ্ঞেস করেন যেগুলো জবাব না দেওয়ার ব্যাপারে আগাম সতর্ক করা হয়েছে আমাকে। বলা হয়েছে আমি যদি ওসব ব্যাপারে মুখ খুলি আপনার কাছে শাস্তি হিসেবে প্রাণদণ্ড দেয়া হতে পারে আমাকে। তারপরও আপনার কৌতূহল মেটাতাম যদি আপনি আমার স্বামী অথবা প্রেমিক হতেন। আমার কথার মানে কিন্তু এই না আপনাকে স্বামী অথবা প্রেমিক হিসেবে চাইছি। পিটারের চেহারা বরাবরের মতো গম্ভীর। আমি জানি তুমি আমার স্ত্রী হতে চাও না, প্রেমিকাও হতে চাও না। তোমার মতো হাসি খুশি আর সুন্দরী কোনো মেয়েকে আকৃষ্ট করার মতো তেমন কোনো গুণই নেই আমার। কিছু বলল না আইনেজ। পিটারও চাপাচাপি করল না ওই ব্যাপারে। প্রসঙ্গ বদল করার জন্য বলল, মাসের পর মাস ধরে পড়ে আছি এই ঘরে। ইদানিং কেমন একটা দম বন্ধ করা অনুভূতি হয় আমার। তাজা বাতাসে একটু হেঁটে চলে বেড়াতে চাই আমি। বুঝতে পারছি, চলুন তাহলে বাগানে নিয়ে যাই আপনাকে। কিন্তু ইহুদিদের মতো দেখতে ওই বুড়ো লোকটার মতো কোনো চালাকি করার চেষ্টা করবেন না দয়া করে। হাত বাড়িয়ে নিজের তলোয়ারটা নিতে গেল পিটার। সঙ্গে সঙ্গে আইনেস বলল, ওটার দরকার হবে না আপনার।
সরাইখানার ঘটনাটা জানো নিশ্চয়। সেখানে যা ঘটেছিল শুরুতে আমিও কিন্তু ভাবিনি ওরকম কিছু ঘটবে। হেসে ফেলল আইনেস। ঝুঁকে পিটারের কানে ফিসফিস করে বলল, ওটা রেখে দিন। ওটা যদি আপনার সঙ্গে থাকে অনেকেই হয়তো আড়ালে থেকে চোখ রাখবে আপনার উপর। বিনা অস্ত্রে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবেন আপনি বাগানে। কেউ কিছু বলবে না, কেউ কিছু জিজ্ঞেসও করবে না। হয়তো আপনাকে কিছু কথাও বলতে পারবো আমি সেখানে, যা এখানে সম্ভব না, কারণ এই ঘরের দেয়ালেরও কান আছে। আপনি যে এখনও পুরোপুরি সুস্থ হননি তা বোঝানোর জন্য ইচ্ছা করলে আমার কোমর জড়িয়ে ধরে রাখতে পারেন। তোমার কোমরটা তোমার শরীরের মতোই আকর্ষণীয়। ওটা জড়িয়ে ধরে নিজেকে কোনো অন্যায় সুযোগ দিতে চাই না আমি। অবশ্য যদি অসুস্থ বোধ করি তাহলে অন্য কথা। আমি আসলে বোঝাতে পারিনি আপনাকে। আবারও ফিসফিস করল আইনেস। আমরা যদি অন্তরঙ্গতার ভান করি তাহলে যে বা যারা চোখ রাখবে আমাদের উপর তারা ভুল বুঝবে, আমাদেরকে সন্দেহ করবে না। সে সুযোগে জরুরি কিছু আলাপ সেরে নেওয়া যাবে। মেয়েটার পরিকল্পনা বুঝতে পারল পিটার। মাথা ঝাঁকালো, নামলো বিছানা থেকে। ততক্ষণে দ্রুত পায়ে বন্ধ দরজার দিকে এগিয়ে গেছে আইনেস। পাল্লার গায়ে বিশেষ কায়দায় টোকা দিল সে। বাইরে থেকে খুলে দেয়া হলো দরজাটা। ঘরের বাইরে করিডোরে বের হলো পিটার। নগ্ন ও খাটো তরবারি হাতে নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছে দীর্ঘদেহী দুজন প্রহরী। ওদেরকে কি যেন বলল আইনেস। তলোয়ার উঁচিয়ে সেলুট করলো ওরা মেয়েটাকে। তারপর পথ ছেড়ে দিল পিটারের জন্য। একই কায়দায় আরও দুটো দরজা পার হওয়ার পর নিরালা একটা জায়গায় হাজির হলো ওরা দুজন। আপনি কি এবার অগ্নি পরীক্ষা দিতে রাজি আছেন সিনর? পিটারকে জিজ্ঞেস করলো আইনেস। অগ্নি পরীক্ষা? একটা হাত নিজের কোমরে রাখলো মেয়েটা, অন্য হাতের একটা আঙুল দিয়ে স্পর্শ করলো নিজের ঠোঁট। জড়িয়ে ধরতে পারবেন আমার কোমর? চুমো খেতে পারবেন আমার ঠোঁটে? ইচ্ছা করলে একটু চর্চা করে নিতে পারেন এখানে। আমি চাই না বাগানে কোনো ভুল হোক আপনার। হাসল পিটার। প্রেম এমন এক খেলা যে সেটাতে যত ভুল তত মজা, এবং যত মজা তত কষ্ট। হাসল আইনেজও। কথাটা হয়তো মেয়েদের জন্য ঠিক, ছেলেদের জন্য না। ছেলেরা ইচ্ছা করলেই আগের প্রেমিকাকে ভুলে গিয়ে নতুন কাউকে সঙ্গী করে নিতে পারে। চতুর্থ একটা দরজা খুলল সে। ঢুকে পড়ল একটা বাগানে। ঢুকলো পিটারও। এত সুন্দর কোনো বাগান কখনো দেখেনি সে। উঁচু উঁচু সাইপ্রেস গাছ আছে এখানে, আছে কমলা লেবুর গাছ, চেনা অচেনা ফুলের গাছ আছে অনেক। সবগুলোতেই ফুল ফুটে আছে। অদ্ভুত এক মাতাল করা সুবাস ভেসে বেড়াচ্ছে বাতাসে। মার্বেল দিয়ে বানানো কৃত্রিম ঝর্ণা আছে সেগুলোতে। সিংহমূর্তির মুখ দিয়ে ছিটকে বের হচ্ছে পানি। কুঞ্জবন আছে সেখানে, জায়গায় জায়গায় পাথর দিয়ে বানিয়ে রাখা হয়েছে সুদৃশ্য আসন। আরাম করে বসার জন্য প্রতিটা আসনেই রাখা হয়েছে রং বেরঙের তুলতুলে কুশন। বাগানটা একেবারে নিরালা, কোথাও কেউ নেই। পিটারের মনে হচ্ছে পৃথিবী ছেড়ে অন্য কোনো জগতে হাজির হয়েছে। তাকিয়ে তাকিয়ে ওসব দেখছিল পিটার। হঠাৎ ওর নজর পড়ল মুখোমুখি দাঁড়ানো আইনেজের উপর। এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে মেয়েটা। পিটারকে ভাবতে দেখে আইনেজ বলল, হারেমে স্বাগতম। 15। পিটারের অভিনয়। হারেম? আশ্চর্য হয়েছে পিটার। মাথা ঝাঁকালো আইনেজ। আজ থেকে অনেক বছর আগে গ্রানাডার এক সম্রাট চালু করেছিলেন এই কুঞ্জবন। এখানে তিনি একান্তে মিলিত হতেন তার রক্ষিতাদের সঙ্গে। কখনো কখনো এই ফোয়ারার পানিতে গোসল করতে আসতেন সম্রাজ্ঞী নিজে। তখন বাগান থেকে তাজা ফুল ছিঁড়ে ফেলা হতো তার গোসলের পানিতে। কখনো আবার ওই পানিতে মেশানো হতো ফুলের নির্যাস। এগিয়ে গিয়ে বিশেষ একটা সিংহমূর্তির একটা সদন্তে বিশেষ কায়দায় চাপ দিল সে। সঙ্গে সঙ্গে পানি পড়া বন্ধ হয়ে গেল ওই মূর্তির মুখ থেকে। সংলগ্ন মার্বেল পাথর যেন কোনো জাদুমন্ত্র বলে সরে গেল দুদিকে।
অন্ধকারাচ্ছন্ন একটা প্যাসেজ দেখা যাচ্ছে। আরও দেখা যাচ্ছে কয়েক ধাপ সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। প্যাসেজের দিকে এগিয়ে গেল আইনেস। এদিক ওদিক তাকাচ্ছে পিটার। অনতি দূরে নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে উঁচু একটা টাওয়ার। গাছগাছালির কারণে অনেকখানি অদৃশ্য হয়ে আছে সেটা। থামো, হঠাৎ বলে উঠল সে। এসব ভালো লাগছে না আমার আইনেস। আমাকে কোথায় নিয়ে যেতে চাও তুমি? যা বলার জন্য নিয়ে এসেছো তা এখানেই বলতে অসুবিধা কি? পাগল হয়েছেন নাকি? কাছে আসুন, যা করতে বলেছি তা করুন। কেউ যদি চোখ রেখে থাকে আমাদের উপর, স্পষ্ট বুঝতে পারবে কোন অভিপ্রায়ে আপনাকে নিয়ে গোপন প্যাসেজে ঢুকেছি আমি। কুকড়ে গেল পিটারের ভিতরটা। তারপরও আইনেজের কথা মতো কাজ করলো। এগিয়ে গেল মেয়েটার দিকে। কাছে গিয়ে এক হাতে জড়িয়ে ধরল মেয়েটার কোমর, আরেকটা হাত রাখলো মেয়েটার পিঠে। মাথা নামালো। তারপর মনে মনে ক্ষমা প্রার্থনা করলো ঈশ্বরের কাছে। তারপর আলতো করে চুমো খেলো মেয়েটার ঠোঁটে। সরে এলো চট করে। বিব্রত বোধ করছে। আপনি দুর্বল বোধ করছেন নাকি? আইনেজের কণ্ঠে কিছুটা হলেও ব্যঙ্গ। আমার কাঁধে হাত রাখুন, তাহলে সিঁড়ি দিয়ে নামতে অসুবিধা হবে না আপনার। এবারও মেয়েটার কথা মতো কাজ করলো পিটার। সঙ্গে সঙ্গে পিটারকে এক পাশ থেকে জড়িয়ে ধরল আইনেস। ওরা দুজন জড়াজড়ি করে নামতে লাগলো সিঁড়ি দিয়ে। কিছু দূর যাওয়ার পর এক পাশের দেয়ালে বিশেষ কোনো আংটা ধরে টান মারল মেয়েটা। বন্ধ হয়ে গেল গোপন প্যাসেজের প্রবেশমুখ। ভূগর্ভস্থ একটা ট্যানেলে হাজির হলো ওরা দুজন। বাতাস চলাচলে সুব্যবস্থা আছে এই ট্যানেলে, তাই কোথাও কোনো দুর্গন্ধ নেই। তাছাড়া এমন বিশেষ কৌশলে বানানো হয়েছে ট্যানেলটা যে মাটির নিচে অবস্থিত হওয়ার পরও পর্যাপ্ত আলো আছে। এদিক ওদিক তাকিয়ে পিটার বুঝতে পারল আসলে রাজকীয় কোনো শয়ন কক্ষে হাজির হয়েছে সে। অনতি দূরে দেখা যাচ্ছে মার্বেল পাথরে বানানো বিশাল এক বাথটব। ওটা এত বড় যে ইচ্ছা করলে সাঁতার কাটা যাবে। শৌখিন ওই সম্রাজ্ঞীর মৃত্যুর পর গোসল করা বন্ধ হয়ে গেছে এই চান কক্ষে, তাই বাথটবের ভিতরটা খটখটে শুকনো এখন। এগিয়ে গিয়ে ওটার এক কোণায় বসে পড়ল আইনেস। ওর পাশে বসলো পিটার। এবার বলো, লেডি মার্গারেট বেঁচে আছেন? খুশির প্রবল্যে আইনেসকে জড়িয়ে ধরতে ইচ্ছা করলো পিটারের, কিন্তু সামলে নিল নিজেকে। আরেকবার চুমো খান আমাকে। এত খুশির একটা খবর জানিয়েছি। আপনার পক্ষ থেকে চুমোটা পাওনা আমার। নিজের ঠোঁট দিয়ে আরেকবার আইনেজের ঠোঁট আলতো করে স্পর্শ করল পিটার। এই প্রাসাদে গোপন কোনো জায়গায় বন্দি করে রাখা হয়েছে লেডি মার্গারেটকে, বলছে আইনেস। তার প্রেমে অন্ধ হয়ে গেছেন মার্কুইস। তাকে বিয়ে করার জন্য অস্থির হয়ে উঠেছেন ঈশ্বরের অভিশাপ নামক ওই শয়তানটার উপর। আপনি যে বেঁচে আছেন সে খবরও মাত্র কয়েকদিন আগে জানানো হয়েছে লেডি মার্গারেটকে। তাকে আরও জানানো হয়েছে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন আপনি। আর আপনার মতোই বন্দি করা হয়েছিল লেডি মার্গারেটের বাবা জন কাস্টেলকে, কিন্তু বুদ্ধি খাটিয়ে পালাতে সক্ষম হয়েছেন তিনি। চলে গেছেন নিজের বন্ধুদের কাছে। তিনি আসলে আপনার মতো গুরুতর অসুস্থ ছিলেন না, তাই সুযোগ পাওয়া মাত্র তা কাজে লাগিয়েছেন। তার হদিস বের করার অনেক চেষ্টা করেছেন মোরেলা, কিন্তু যতদূর জানতে পেরেছি সে চেষ্টায় সফল হননি তিনি। শেষ পর্যন্ত তিনি ধরেই নিয়েছেন এ শহর ছেড়ে পালিয়ে দূরে কোথাও চলে গেছেন কাস্টেল। কিন্তু আমি নিশ্চিতভাবে জানি আসলে পালাননি কাস্টেল, এ শহরেই আছেন। অনেক স্বর্ণ মুদ্রা আছে তার কাছে। তাছাড়া তার বন্ধুরাও সাহায্য করছে তাকে, তাই মেয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করার উপায়ও বের করে ফেলেছেন তিনি। আর তেমন কিছু বলার নেই। তবে আপনি যদি কোনো মেসেজ পাঠাতে চান লেডি মার্গারেটের কাছে, তাহলে বার্তাবাহকের কাজ করতে পারি আমি। আমার এত বড় উপকার কেন করবে তুমি? যদি ভেবে থাকেন আপনার প্রেমে পড়েছি, তাহলে ভুল করেছেন। আপনার প্রেমে পড়লে লেডি মার্গারেটের বেঁচে থাকার খবর জীবনেও বলতাম না আপনাকে, বরং যেভাবেই হোক হাসিল করার চেষ্টা করতাম আপনাকে।
আমি প্রেমে পড়েছিলাম আজ থেকে অনেক বছর আগে, এবং আমার সেই প্রেমিক পুরুষ আর কেউ না, মার্কুইস অফ মোরেলা স্বয়ং। কিন্তু এখন লোকটাকে অন্তর থেকে ঘৃণা করি আমি। শয়নে স্বপনে চাই বড় রকমের কোনো ক্ষতি হোক তার। তাকে ঘৃণা করি বলেই যে বা যারা তার শত্রু তাদের উপকার করার চেষ্টা করছি গোপনে গোপনে। মোরেলা কি ক্ষতি করেছে তোমার? কি ক্ষতি করেছে তোমার? হেনরিক্স নামের এক ফাদার দুটো পয়সার লোভে আমাকে দাসী হিসেবে বিক্রি করে দেন ওই শয়তানটার কাছে। মোরেলা তখন ভালোবাসার অভিনয় করেন আমার সঙ্গে, আসলে ফাঁদে ফেলে উপর্যুপরি ভোগ করেন আমাকে। একসময় অন্তঃসত্ত্বা হয়ে পড়ি আমি, কিন্তু যেহেতু পাপ করেছিলাম সেহেতু ভূমিষ্ঠ হওয়ার পর বেশি দিন বেঁচে থাকেনি আমার ছেলেটা, রোগে ভুগে মারা যায়। ইচ্ছা করলে ছেলেটার চিকিৎসা খরচ দিতে পারতেন মোরেলা, কিন্তু ইচ্ছাকৃতভাবেই দেননি। আমি যে আসলে কতটা নির্ভরশীল তার উপর তা টের পাইয়েছেন আমাকে হারে হারে। কান্নায় ভেঙে পড়ল আইনেজ। দীর্ঘশ্বাস ফেলল পিটার। আইনেজের জন্য খারাপ লাগছে ওর। বিড়বিড় করে বলল, আরও একটা কারণে মোরেলার উপর বদলা নিতে হবে আমাকে। মুখ তুলে তাকালো আইনেজ। আপনি কি আসলেই বদলা নিতে পারবেন? যদি নেন তাহলে সব রকমের সাহায্য করব আমি আপনাকে। দরকার হলে মরব আপনার জন্য। ছেলেটা মারা যাওয়ার পর একটাই আশা আমার এখন, কোনো একদিন দেখব খেল খতম হয়েছে মোরেলার। মার্গারেটের কথা বলো। বলছিলে ওকে বিয়ে করার জন্য নাকি পাগলপাড়া হয়ে গেছে মোরেলা। হ্যাঁ, কেন পাগলপাড়া হয়েছেন তিনি জানেন? কারণ এতদিন তিনি ভাবতেন তার চেহারা আর সম্পদের প্রাচুর্য দেখে গলে যেতে বাধ্য যে কোনো মেয়ে, তার শয্যা সঙ্গিনী হতে বাধ্য। কিন্তু একমাত্র লেডি মার্গারেটটি প্রতিরোধের দেয়াল গড়েছেন তার বিরুদ্ধে। তাকে দেখিয়ে দিয়েছেন তিনি যত ক্ষমতাশালী হন না কেন, তার মুখের উপর না বলার মতো মেয়েও আছে। শয়তানটার বিরুদ্ধে কিভাবে কি করা যায় সে ব্যাপারে কোনো পরিকল্পনা আছে তোমার? না, এখন পর্যন্ত নেই। আসলে মোরেলার উপর শোধ নেওয়াটা সহজ কাজ না, কারণ নিজেকে রক্ষা করার জন্য গুপ্তচরদের জাল বিছিয়ে রেখেছেন তিনি জায়গায় জায়গায়। যদি জানতে পারেন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করছি আমি, লোকে যেভাবে ইঁদুর মারে সেভাবে হত্যা করবেন আমাকে সঙ্গে সঙ্গে। নিজেকে নিয়ে তেমন কোনো দুর্ভাবনা নেই আমার, কিন্তু ওই শয়তানটার শেষ না দেখে মরলে শান্তি পাবো না কখনো। গ্রানাডায় অদ্ভুত একটা নিয়ম আছে, আপনি জানেন কি না জানি না। কোনো পুরুষ লোক যদি ইচ্ছা করে তাহলে তার দাসীকে পিটিয়ে মেরে ফেলতে পারে, কেউ কিছু বলতে পারবে না। এখানে কোনো পুরুষ যখন পয়সার বিনিময়ে কোনো মেয়েকে কিনে নেয় তখন সে ওই মেয়ের শরীর আর জীবনের মালিক হয়ে যায়। চুপ করে আছে পিটার। এত ঘৃণা করি আমি মোরেলাকে, বলে চলল আইনেস। তবু তার বিরুদ্ধে কোনো পরিকল্পনা আনতে পারিনি আজও। তারপরও আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। যদি তা করতে না পারি বুঝে নেবেন আমার মনোবাঞ্ছা টের পেয়ে গেছেন মোরেলা। আমাকে খুন করে গুম করে ফেলা হয়েছে আমার লাশ, অথবা আমি বন্দী হয়ে আছি কোনো পাতাল কারাগারে। আচ্ছা, একটা কথা বলতে পারো? মার্গারেটকে কি মানে? পিটারের না বলা কথাটা বুঝে নিল আইনেস। না, এখন পর্যন্ত লেডি মার্গারেটের কোনো ক্ষতি করেননি মোরেলা, কারণ লেডি মার্গারেটকে বিয়ে করার আত্মপ্রতিজ্ঞা করেছেন তিনি। নিছক ভোগ করতে চান না। লেডি মার্গারেট যাতে কোনো কারণে বিগড়ে না যান সেজন্যই হয়তো এখনও বাঁচিয়ে রাখা হয়েছে আপনাকে। তা না হলে এখন পর্যন্ত কমপক্ষে 20 বার খুন করতে পারতেন মোরেলা আপনাকে। বাধা দেওয়ার সুযোগও পেতেন না আপনি। মার্গারেটকে কিভাবে বাঁচানো যায় বলো তো? কিছুক্ষণ কি যেন ভাবলো আইনেস, তারপর বলল, দেখি লেডি বেটিকে কাজে লাগানো যায় কিনা। বেটি? আশ্চর্য হয়ে গেছে পিটার। মাথা ঝাঁকালো আইনেস। খ্রিস্টান একটা মেয়েকে লেডি মার্গারেটের সঙ্গে নিয়ে এসেছেন মোরেলা। বোকাটে ওই মেয়ের ধারণা তাকে ভালোবাসেন মোরেলা। শয়তানটার সঙ্গে অচিরেই বিয়ে হবে তার। জঘন্য স্প্যানিশে আমাকে সব বলেছেন লেডি বেটি।
কিন্তু বেটিকে কিভাবে, সেসব পরে বলবো আপনাকে। কিন্তু বেটিকে কিভাবে, সেসব পরে বলবো আপনাকে। এখন ফিরে চলুন। উঠে দাঁড়ালো আইনেজ। আগামীকাল আবার এই জায়গায় প্রেমের অভিনয় করব আমরা। গুরুত্বপূর্ণ কিছু যদি জানতে পারি আপনাকে জানাবো তখন। এখন ফেরার সময় আমাকে কিন্তু বারবার আদর করবেন আপনি। মোরেলার প্রাসাদে নিজের সুসজ্জিত ঘরে মোটা শিক লাগানো জানালার ধারে বসে আছে মার্গারেট। উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরের দিকে। দেখছে রাতের গ্রানাডার মনোমুগ্ধকর আলোকসজ্জা। ওর পরনে চমৎকার আর দামি স্প্যানিশ পোশাক। আসল মুক্তোর কারুকাজ আছে ওটার কলারে। এরকম কাপড় পরতে ইচ্ছা করে না ওর, বাধ্য হয়ে পড়ে। ওকে যেভাবে দেখতে চায় ডি আগুইলার, সেভাবে দেখতে না পেলে রাগারাগি করে। মার্গারেট চায় না রাগের মাথায় উল্টোপাল্টা কিছু করে বসুক শয়তানটা। মার্গারেটের কাছেই বসে আছে বেটি। ওর মাথার উপর জ্বলছে দেয়াল থেকে ঝুলন্ত রূপার একটা লণ্ঠন। বলল, কি ব্যাপার মার্গারেট, তোমার এখন খুশি থাকার কথা। জানতে পেরেছ মারা যায়নি পিটার, বরং সেরে উঠছে আস্তে আস্তে। সবচেয়ে বড় কথা, এই প্রাসাদেরই কোনো এক জায়গায় আছে। বেঁচে আছেন তোমার বাবাও, এই শহরেই কোথাও লুকিয়ে আছেন। তোমাকে নিয়ে পালানোর উপায় খুঁজছেন। কাজেই তোমার এত দুঃখ কিসের? বিশ্বাসঘাতকতা করা হয়েছে আমার সঙ্গে। যাকে ভালোবেসেছিলাম আমি, বিয়ে করতে রাজি হয়েছিলাম, সেই পিটার ব্রোম বিশ্বাসঘাতকতা করেছে আমার সঙ্গে। পিটার বিশ্বাসঘাতকতা করেছে? হা হয়ে গেল বেটির মুখ। নিজেকে সামলে নিয়ে বলল, না, কিছুতেই সম্ভব না সেটা। ওকে চিনি আমি। বিশ্বাসঘাতকতা করার মতো লোক না সে। ওরকম কিছু করতে চাইলে লন্ডনেই করতে পারত সে। তোমাকে উদ্ধার করার জন্য গ্রানাডায় এসে ওসব করার দরকার হতো না ওর। তুমি ছাড়া অন্য কোনো মেয়ের উপর সামান্য আকর্ষণও বোধ করে না সে। তাই আজ বিকেলের ঘটনা মনে আছে? এই প্রাসাদের সৌন্দর্য দেখানোর জন্য তোমাকে আর আমাকে সঙ্গে নিয়ে বের হলো মার্কুইস। প্রথমে মানা করে দিয়েছিলাম ওকে, কিন্তু পরে ভেবে দেখলাম এখান থেকে যদি পালাতে হয় আমাকে, তাহলে এই প্রাসাদের কোথায় কি আছে জানা থাকতে হবে। মাথা ঝাঁকালো বেটি। একটা বাগানে নিয়ে যাওয়া হলো আমাদেরকে, বলছে মার্গারেট। তোমাকে নিয়ে যাওয়া হলো একদিকে, আর আমাকে একটা টাওয়ারে নিয়ে গেল মার্কুইস এবং ফাদার হেনরিক্স। ওটার ছাদে চললাম আমরা। আবারও মাথা ঝাঁকালো বেটি। বলে যাওয়ার ইঙ্গিত করলো মার্গারেটকে। টাওয়ারের ছাদে ছোট একটা ঘর আছে। আমাকে নিয়ে গিয়ে ঢোকানো হলো ওই ঘরে। আটকে দেয়া হলো দরজা। ঘরে একটা জানালা আছে, ওটা মুখ করে আছে বাগানের দিকে। জানালার সবগুলো পাল্লা ভিতর থেকে শক্ত করে আটকানো, কিন্তু কাঁচ ভেদ করে বাইরে দেখা যায়। ওখানে নিয়ে গিয়ে কাউকে যদি বন্দি করে রাখা হয়, সে গলা ফাটিয়ে চেঁচালেও শুনতে পাবে না কেউ। চুপ করে আছে বেটি। মার্গারেটের আসল কথার জন্য অপেক্ষা করছে। যাই হোক, ওই ঘরের এক কোনায় চুপ করে দাঁড়িয়েছিলাম আমি। হঠাৎ দেখি শয়তানি হাসি দেখা দিয়েছে ফাদার হেনরিক্সের চেহারায়। মার্কুইসের কানে কানে কী যেন বললেন তিনি। তখন আমাকে জানালার দিকে এগিয়ে যেতে বলল মার্কুইস। সন্দেহ জাগলো আমার মনে, কিন্তু ওর কথা মতো কাজ করলাম। গিয়ে দাঁড়ালাম জানালার কাছে। কাজ ভেদ করে দেখতে পেলাম বাগানে হাজির হয়েছে একটা লোক আর একটা মেয়ে। জড়াজড়ি করে আছে তারা দুজন। দেখা মাত্র চিনতে পারলাম মেয়েটাকে। সুন্দরী আইনেস, মোরেলার দাসী। ওর সঙ্গের লোকটা কে ছিল জানো? কে? পিটার ব্রোম। অসুস্থতার কারণে শুকিয়ে গেছে, পরনে স্প্যানিশ পোশাক। তারপরও ওকে চিনতে একটু অসুবিধা হয়নি আমার। যা হোক, ওদের দুজনকে কি করতে দেখেছি আমি নিজ চোখে জানো? কি? যা দেখেছে মার্গারেট বলল। তারপর বলল, একজন বিশ্বাসঘাতককে ভালোবেসেছিলাম ভেবে খুব কষ্ট হচ্ছে আমার। এমনও তো হতে পারে নেশার ওষুধ খাওয়ানো হয়েছিল পিটারকে, অথবা হয়তো জাদু করা হয়েছে ওকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি দ্বিতীয়টাই যেন ঠিক হয়। ওই শয়তান মেয়ে যদি জাদু করে থাকে পিটারকে, তাহলেই কেবল নিজেকে সান্ত্বনা দিতে পারবো আমি।
পিটারকে আর দোষ দিয়ে লাভ কি, মনে মনে বলল বেটি। পুরুষ মানুষ যে কি জিনিস তা কি আমি জানি না? কিন্তু জাদুর প্রভাবে হোক অথবা অন্য যে কোনো কারণে হোক, বলছে মার্গারেট, পিটার যা করেছে তার জন্য ওকে কখনো ক্ষমা করব না আমি। ওর সঙ্গে আবার সব সম্পর্ক শেষ। কিছুক্ষণ কি যেন ভাবলো বেটি, তারপর বলল, ব্যাপারটা কিন্তু আমার কাছে চালাকি বলে মনে হচ্ছে। চালাকি? হ্যাঁ, আগেরবার তোমাকে বলা হলো মারা গেছে পিটার, তারপর বলা হলো না, মারা যায়নি, সে বেঁচেই আছে, তবে গুরুতর অসুস্থ। বাঁচে কি মরে ঠিক নেই। এখন হঠাৎ করেই তোমাকে নিয়ে যাওয়া হলো একটা টাওয়ারে, তাও আবার যেদিন আইনেজের সঙ্গে প্রেম করবে পিটার, ঠিক সেদিন। সেজন্যই বলছিলাম, পুরো ঘটনা সাজানো নাটক বলে মনে হচ্ছে আমার কাছে। যদি তাই হবে, পিটার কেন স্বেচ্ছায় অভিনয় করলো সে নাটকে? সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু এটা বুঝতে পারছি, নিশ্চয় কোনো না কোনো ব্যাখ্যা আছে ঘটনাটার। আচ্ছা, আইনেজের সঙ্গে যখন প্রেম করছিল পিটার, ফাদার হেনরিক্স আর মার্কুইস কি করছিলেন? তেমন কিছু না, মুখ চাওয়াচাওয়ি করছিলেন থেকে থেকে আর মুচকি মুচকি হাসছিলেন। আবারও কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবলো বেটি, তারপর বলল, আমার মনে হয় পিটারের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দেওয়ার আগে ওর সঙ্গে শেষবারের জন্য হলেও কথা বলা উচিত তোমার। হয়তো ওরও কিছু বলার থাকতে পারে। ওর কিছু বলার থাকলেও শুনবো না আমি। ঈশ্বর, ওই ঘটনা দেখার আগে যদি মরণ হতো আমার, কি করা উচিত আমার এখন বলো তো? আত্মহত্যা? কেন, তুমি আত্মহত্যা করবে কেন? পিটার যদি স্বেচ্ছায় স্বজ্ঞানে বিশ্বাসঘাতকতা করেও থাকে, শাস্তি পাবে সে। সে শাস্তি তুমি মাথা পেতে নিতে যাবে কেন? তাছাড়া আমাদের ধর্মে বলা হয়েছে, যে বা যারা আত্মহত্যা করবে তারা নরকে যাবে, জানো না? কাজেই ফালতু চিন্তা বাদ দাও। কি করা যায় এখন সেটা বলো। জানি না, আমি আসলে কিছু ভাবতে পারছি না। আমার জায়গায় তুমি থাকলে বুঝতে কেমন লাগে? তিতা হাসি হাসলো বেটি। বুঝি, আমিও বুঝি। যে লোক তোমাদের সবার দৃষ্টিতে একজন খলনায়ক, তাকে ভালোবেসে ফেলেছি আমি। কপাল দোষে মন আর দেহ দুটোই দিয়েছি। তাকে যতটা ঘৃণা করো তুমি, আমি ঠিক ততটাই ভালোবাসি। পিটারকে যতটা ভালোবাসো তুমি, ওই লোককে ঠিক ততটাই ভালোবাসি আমি। একদিন ওই লোকের বউ হওয়ার স্বপ্ন দেখি, যদিও জানি আমার সে স্বপ্ন কোনো দিনে পূরণ হবে না হয়তো। কোনো দিন পূরণ হবে না হয়তো। বাইরে থেকে তালা লাগানো ছিল ঘরের দরজায়, সেটা খোলার আওয়াজ পাওয়া গেল। মুখ তুলে দরজার দিকে তাকালো মার্গারেট আর বেটি। দুজনেই ভাবছে মার্কুইস এসেছে। কিন্তু ওদের দুজনকে আশ্চর্য করে দিয়ে ঘরে ঢুকলো আইনেস। মেয়েটাকে দেখা মাত্র শক্ত হয়ে গেছে মার্গারেটের মুখভাব। বিষ দৃষ্টি দেখা দিয়েছে চোখে। দাঁতে দাঁত পিষে বলল, কেন এসেছো তুমি এখানে, ডাইনি কোথাকার? বাউ করে মার্গারেটকে সম্মান জানালো আইনেস। আমার কিছু কথা বলার ছিল, অনুরোধ করব দয়া করে ধৈর্য ধরে শুনবেন কথাগুলো এবং তাড়িয়ে দেবেন না আমাকে। একটা মুহূর্ত ভাবলো মার্গারেট, তারপরে বলল, ঠিক আছে, সংক্ষেপে বলো। 16, বেটির প্রতিশোধ। সেনোরা, বলল আইনেস, কেন যেন মনে হচ্ছে আমার বিরুদ্ধে বলার মতো কিছু কথা আছে আপনার মনে। না, মাথা নাড়ল মার্গারেট। যা বলে কোনো লাভ হবে না তা বলতে চাই না আমি। তাহলে কি সিনোর ব্রোমের বিরুদ্ধে কিছু বলতে চান? চাই, কিন্তু ওই কথাগুলো শুধু ওকেই বলবো, অন্য কাউকে না। সেনোরা, আজ বিকেলে যা দেখেছেন আপনি, সে ঘটনায় আমার অথবা সিনোর পিটারের কারো কোনো দোষ নেই। তাই? তাহলে ওই ঘটনার জন্য কাকে দোষ দেব আমি? মার্কুইস অব মোরেলাকে। কিছু বলল না মার্গারেট। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আইনেজের দিকে। সিনোরা, আমার কথা হয়তো বিশ্বাস করছেন না আপনি, কিন্তু সত্যি বলছি আমি। টাওয়ারের ছাদ থেকে যা দেখেছেন আপনি, তা আসলে একটা নাটক। হয়তো খেয়াল করেছেন, ওই নাটকে সিনোর পিটারের অভিনয় স্বতঃস্ফূর্ত ছিল না। তারপরও কাজটা করেছেন তিনি, কারণ আমি তাকে বলেছি, যদি তিনি তা না করেন আমার ক্ষতি হতে পারে, এমনকি মৃত্যুদণ্ডে দণ্ডিতও হতে পারি।
গুরুতর অসুস্থ হয়ে জীবন মৃত্যু সন্ধিক্ষণে চলে গিয়েছিলেন তিনি। আন্তরিক সেবা শুশ্রূষার মাধ্যমে তাকে সুস্থ করেছি আমি, তাই আমার অনুরোধ ফেলতে পারেননি তিনি। বুঝলাম, কিন্তু তোমাকে কেন অভিনয় করতে হলো? সিনোরা, এই প্রাসাদে আমি আসলে অবাঞ্ছিত একজন দাসী। বাকিটা হয়তো অনুমান করে নিতে পারছেন আপনি। আমার মতো দাসীদের অবস্থা পৃথিবীর সব দেশে একই রকম। যেভাবে খুশি সেভাবে, যখন খুশি তখন ব্যবহার করা হয়েছে আমাকে। তারপর মাসখানেক আগে একদিন হঠাৎ বলা হলো, বিশেষ একজনের অন্তরে যদি ঠাঁই করে নিতে পারি আমি, চির আকাঙ্ক্ষিত মুক্তি পাব এবং অনেক টাকা পয়সা দেয়া হবে আমাকে। কিন্তু যদি ব্যর্থ হই, দাসী হিসেবেই বিক্রি করে দেয়া হবে আমাকে অন্য কারো কাছে, অথবা আরও খারাপ হবে আমার অবস্থা। রাজি হয়ে গেলাম। হব না কেন? দাসী হয়ে বেঁচে থাকতে চাই কে? কিছু বলল না মার্গারেট। আমার একদিকে এখন আমার একদিকে তখন জীবন, মুক্তি আর ধন সম্পদ বলছে আইনেস, অন্যদিকে অপমান অথবা মৃত্যু। সিনোরা, বিশ্বাস করুন, যে কাজের দায়িত্ব দেয়া হয়েছিল আমাকে, আমি আসলে তাতে ব্যর্থ হয়েছি। আমি আসলে ওই কাজে সফল হওয়ার জন্য তেমন চেষ্টাও করিনি। এই একটা মাস আমাকে নার্স বলেই জেনেছেন সিনিয়র পিটার। সেভাবেই ব্যবহার করেছেন আমার সঙ্গে, তার বেশি কিছু না। অথবা হয়তো আমরা একজন আরেকজনের খাঁটি বন্ধুতে পরিণত হয়েছি। তার মুখ থেকে তার অনেক কথা জানতে পেরেছি আমি, এবং বুঝতে পেরেছি কেন সাজানো হয়েছে ওই নাটক। কেন? আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। এসব কথা পিটারকে বলেছ তুমি? সব বলিনি, কিছু কিছু বলেছি। সব বলার সুযোগ পাইনি আসলে, কারণ যে ঘরে বন্দি করে রাখা হয়েছে তাকে রাত দিন 24 ঘন্টা নজরদারির ব্যবস্থা করা হয়েছে সেখানে। সে ঘরের কোথায় কে কখন কান পেতে আছে তা জানি না আমি নিজেই। কাজে ঝুঁকি নিইনি কোনো। তাই যখন সাজানো হলো নাটকটা, যখন বলা হলো আজ বিকেলে কি করতে হবে আমাকে, বুদ্ধিটা তখনই চলে এলো আমার মাথায়। সিদ্ধান্ত নিলাম কিছু কথা বলবো সিনিয়র পিটারকে। আমাকে এত কথা বলার জন্য এখানে এসেছো কেন? যাতে ভুল বুঝে উল্টাপাল্টা কিছু না করেন আপনি, যাতে আপনার সঙ্গে দূরত্ব তৈরি না হয় সিনিয়র পিটারের, এবং যাতে আমরা সবাই মিলে শোধ নিতে পারি মোরেলার উপর। তুমি যে এখানে এসেছো মোরেলা জানে না? যদি জানতে পারে, বানিয়ে বলে দেব কিছু একটা। কি বলবো তাও ভেবে রেখেছি। কি বলবো? আমাকে খুব ভালো লেগে গেছে সিনিয়র পিটারের। আমাকে সঙ্গে নিয়ে এমনকি পালিয়ে যেতে রাজি আছেন তিনি। কথাটা আপনাকে জানানো জরুরি বলে মনে করেছি আমি, যাতে আপনি নিজের জন্য মোরেলার মতো কোনো উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে নিতে পারেন। চুপ করে আছে মার্গারেট। আইনেদের কথাটা ভেবে দেখছে। কিছুক্ষণ পর বলল, কিভাবে শোধ নিতে চাও মোরেলার উপর? কোনো পরিকল্পনা আছে? জবাব না দিয়ে ইঙ্গিতে বেটিকে দেখালো আইনেস। তিনি আপনার বোন না? মাথা ঝাঁকালো মার্গারেট। আপনাদের দুজনের উচ্চতা সমান, দেহাবয়ব একই রকমের। তবে সিনোরা বেটির তুলনামূলকভাবে শক্তিশালী। তার চোখ নীল, চুল সোনালি, আর আপনার চোখ কালো, চুল চেস্টনাট গাছের রঙের মতো। যদি আলখাল্লা পরানো হয় আপনাদের দুজনকে, যদি চেহারায় নেকাব আর হাতে দস্তানা থাকে আপনাদের, অথবা যদি রাতের বেলায় কোথাও যান আপনারা এবং কোনো কথা না বলেন, আপনাদের মধ্যে পার্থক্য করাটা সহজ কাজ না। কি বলতে চাইছো আসলে? বলতে চাইছি, সিনোরা বেটিকে ছোট্ট একটা নাটক করতে হবে। বেটির দিকে তাকালো আইনেস। আপনি কি আমাদের কথা বুঝতে পারছেন? কিছু কিছু, পুরোপুরি না, বলল বেটি। স্প্যানিশ ভাষাটা মার্গারেটের মতো ভালো বোঝেও না বেটি, বলতেও পারে না। ওই আইনেজের কথাগুলো সংক্ষেপে বুঝিয়ে বলল মার্গারেট। আইনেজের কথাগুলো সংক্ষেপে বুঝিয়ে বলল মার্গারেট। আবার কথা বলতে শুরু করলো আইনেজ। নির্দিষ্ট সময় পর পর বিরতি দিল সে।
তখন ওর কথাগুলো ইংরেজিতে বেটিকে বুঝিয়ে বলল মার্গারেট। বেটির উদ্দেশ্যে আইনেস বলল, এতদিনে হয়তো বুঝে গেছেন ইংল্যান্ডে থাকার সময় আপনার সঙ্গে প্রেমের অভিনয় করেছেন মোরেলা। ওই একই অভিনয় করে অনেক মেয়ের সম্ভ্রম লুটেছেন তিনি। সেই হতভাগীদের সংখ্যা গুনতে গেলে লজ্জায় পড়তে হবে আমাদেরকেই। নিশ্চয় বুঝতে পারছেন, আপনাকে যদি বিয়ে করে স্ত্রী বানাতে চাইতেন তিনি লেডি মার্গারেটকে এভাবে দিনের পর দিন বন্দি করে রাখতেন না, এবং নিশ্চয় তার ভয়ে পালিয়ে বেড়াতে হতো না জন কাস্টেলকে। মোরেলা যাই করুক তাতে তোমার কি? খেয়ে উঠল বেটি, রেগে গেছে। কিছুই না, আবার হয়তো অনেক কিছু। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি ওই লোকের উপর শোধ নিতে চান? জানি না। স্থিমিত হয়েছে বেটির রাগ। সিদ্ধান্তহীনতায় ভুগতে শুরু করেছে সে। আমি আসলে এখনও ভালোবাসি ওই লোককে। আবার কখনো কখনো মনে হয় একটু সহ্য করতে পারি না ওকে। সে যখন কাছে আসে ওর মিষ্টি মিষ্টি কথা শুনলে মনে হয় আমাকে ভালোবাসে সে, কিন্তু দূরে চলে গেলে মনে হয় সবই আসলে ওর ভণ্ডামি। আমাকে যখন প্রথম নিয়ে আসা হলো এই প্রাসাদে, আপনার মতোই ধারণা করতাম আমি। তারপর একদিন বুঝতে পারলাম সবই আসলে স্বপ্ন। মোরেলা একজন নারী মাংসলোভী ছাড়া আর কিছু না। যা হোক, আগুনের ছেঁকায় হাত যেভাবে পুড়ে যায়, মোরেলার প্রতারণায় আপনার মন যদি সেভাবে পুড়ে গিয়ে থাকে, তাহলে কয়েকটা কথা বলতে চাই আপনাকে। বলো। আজ নয়তো কাল এই ঘরে আসবেনই মোরেলা। আপনার বোনকে হয়তো বলবেন, কি তোমার স্বাদ মিটেছে? দেখেছ সুন্দরী মেয়ে ছেলেকে হাতের কাছে একলা পেয়ে কী করলো তোমার তথাকথিত প্রেমিক? কাজেই চিন্তা ভাবনা করে বলো, আমার বউ হতে রাজি আছো কি না? জবাবটা যদি হ্যাঁ হয় তাহলে কেমন হয় বলুন তো? সহসা কোনো জবাব দিল না বেটি বা মার্গারেট। মুখ চাওয়াচাওয়ি করল নিজেদের মধ্যে। দুজনে বুঝতে পারছে কথা শেষ হয়নি আইনেসের। আমরা যদি গোপনে একটা বিয়ের ব্যবস্থা করি, বলছে আইনেস, তাহলে কেমন হয়? বিয়ের সময় কী রকম পোশাক পরানো হয় স্প্যানিশ মেয়েদের জানা আছে আমার। সে পোশাকের আড়ালে আমরা যদি কনে হিসেবে লেডি বেটিকে উপস্থাপন করি মোরেলার জন্য, কেমন হয়? যখন চলতে থাকবে বিয়ের অনুষ্ঠান, তখন যদি লেডি বেটির পোশাক পরিয়ে সিনিয়র পিটার আর সিনিয়র কাস্টেলের সঙ্গে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়া হয় লেডি মার্গারেটকে, কেমন হয়? থামলো আইনেস। পালা করে তাকাচ্ছে মার্গারেট আর বেটির দিকে, ওদের প্রতিক্রিয়া দেখছে। আবারও মুখ চাওয়াচাওয়ি করলো মার্গারেট আর বেটি। তারপর দুজনেই তাকালো আইনেজের দিকে। দুজনেই বুঝতে পারছে আইনেজের বুদ্ধিটা অভিনব, কিন্তু একটু এদিক ওদিক হলেই ভয়াবহ বিপদ ঘটবে। মার্গারেট বলল, সব যদি ঠিকমতো হয়ও, বিয়ের পর ভীষণ বিপদে পড়ে যাবে বেটি। কারণ বাসর রাতে ওকে যখন দেখবে মোরেলা ভীষণ রেগে যাবে। রাগের মাথায় খুনও করে ফেলতে পারে সে বেটিকে। কিছুক্ষণ কি যেন ভাবলো বেটি, তারপর মার্গারেটকে বলল, আসলে আমার নির্বুদ্ধিতার জন্যই আজ এত বড় বিপদে পড়েছ তুমি। ভুল আমার, কাজেই মাসুলও আমারই দেয়া উচিত। মোরেলাকে ভয় পাই না আমি, বরং সেই আমাকে ভয় পায়। কারণ আমি পাপ করেছি, অন্যায় করিনি। আর সে পাপ ও অন্যায় দুটোই করেছে। আর খুন, আইনেজের কাছে যদি কোনো ছুরি থাকে, তাহলে সেটা দিক সে আমাকে। মোরেলা যদি আমাকে খুন করতে উদ্যত হয়, তাহলে ওকেও ছাড়ব না আমি। সে একটা চরিত্রহীন ভণ্ড প্রতারক। তারপরও ওকে ভালোবাসি আমি, কিন্তু তার মানে এই না আমার চোখের সামনে আরেকজনকে বউ বানাবে সে, আর আমি সে দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখব। আইনেজের দিকে তাকালো, ভাঙা ভাঙা স্প্যানিশে বলল, একটা কথা বলো তো, মোরেলার সঙ্গে যদি বিয়ে হয় আমার, আমি কি ওর আইনসঙ্গত স্ত্রীতে পরিণত হব? হ্যাঁ, বলল আইনেস। তবে 3টা শর্ত আছে। 1, যদি কোনো যাজক বিয়ে পড়ান আপনাদের। 2, বিয়ে পড়ানো হলে যদি আপনার হাতে আংটি পরিয়ে দেন মোরেলা। আর 3, আপনাকে যদি সবার সামনে স্ত্রী হিসেবে স্বীকার করে নেন তিনি। তারপর যদি প্রয়োজন হয়, আপনাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করতে পারবেন শুধু পোপ। কিন্তু তাতেও অনেক ঝামেলা আছে।
কারণ সেক্ষেত্রে অনেকের কাছে বিভিন্ন ব্যাখ্যা দিতে হবে পোপকে। ঝামেলায় পড়বেন মোরেলা নিজেও, কারণ সবাই জানে চার্চের একনিষ্ঠ সেবক তিনি। সেরকম কারো পক্ষে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করা আর ঈশ্বরের বিধান অমান্য করা সমান কথা। কিন্তু মেনে নিতে পারছে না মার্গারেট। আমরা যদি ছলনা করি মোরেলার সঙ্গে, তাহলে অন্যায় একটা কাজ হবে। আমার সঙ্গে কোন ন্যায়টা করেছে সে? বলল বেটি। কোন ন্যায়টা করেছে তোমার অথবা আইনেদের সঙ্গে? যে সব মেয়েকে সে ভোগ করে ছুঁড়ে ফেলে দিয়েছে ফলের খোসার মতো, কোন ন্যায়টা করেছে তাদের সঙ্গে? কাজেই ন্যায় অন্যায় নিয়ে ভাবার মতো অবকাশ এখানে আছে বলে মনে হয় না আমার। ঝুঁকি নেব আমি, তারপর কপালে যা লেখা আছে হবে। সবচেয়ে বড় কথা, আমি যদি ঝুঁকিটা নিই তাহলে বেঁচে যাবে তুমি, বাঁচবেন তোমার বাবা আর পিটারও। কিন্তু আইনেদের কি হবে? দ্বিধা কাটছে না মার্গারেটের। আমি আমার দেখভাল করতে পারবো, বলল আইনেস। যদি সব কিছু ভালোই শেষ হয়ে যায় এবং যদি তখন ইচ্ছা করেন আমাকে আপনাদের সঙ্গে নিয়ে যেতে পারেন। বেটির সঙ্গে মুখ চাওয়াচাই করলো মার্গারেট। হ্যাঁ না কোনোটাই বলতে পারছে না। অনেকক্ষণ হয়ে গেল এখানে আছি আমি, বলে চলল আইনেস। আর থাকাটা উচিত হবে না। যাই দেখি আপনার বাবার সঙ্গে যোগাযোগ করতে পারি কিনা। যদি কোনো ব্যবস্থা করতে পারি আবারও কোনো বাহানায় দেখা করার চেষ্টা করব আপনাদের সঙ্গে, তখন কথা হবে। মার্গারেট আর বেটিকে বাউ করে বেরিয়ে গেল আইনেস। ঘণ্টাখানেক পর রাতের গ্রানাডার নির্জন এক গলি দিয়ে পায়ে হেঁটে এগিয়ে চলেছে বৃদ্ধ এক ইহুদি। তার সঙ্গে আছে আইনেস। বৃদ্ধের পরনে আলখাল্লা। তাকে দেখে কেউ যাতে কৌতূহলী না হয় সেজন্য সাধারণ একটা পাগড়ি পরেছেন তিনি। বারবার দিক বদল করছেন। এক গলি থেকে ঢুকে পড়ছেন আরেক গলিতে। চলতি পথে কয়েকজনের সঙ্গে দেখা হলো তাকে সম্ভাষণ জানালো কয়েকজন। বোঝা গেল বৃদ্ধ কম বেশি পরিচিত এই এলাকায়। এখানে অনেকেই আপনাকে চেনে, বলল আইনেস। হ্যাঁ, মহাজনী ব্যবসা আছে আমার। সুদের বিনিময়ে টাকা ধার দিই। যারা কুশল বিনিময় করছে আমার সঙ্গে তাদের সবার কাছে টাকা পাই আমি। যা হোক, এত কথায় কাজ নেই তোমার। বেশি কথা বলে লাভ নেই আমারও। কখন কোন কথা বলে বিপদে পড়ি তার ঠিক আছে। চুপ হয়ে গেল আইনেস। ওকে নিয়ে আরও কিছুক্ষণ হাঁটার পর একটা কানাগলির একদিকের দেয়ালের সামনে এসে দাঁড়ালেন বৃদ্ধ। এদিক ওদিক তাকালেন, তারপর বিশেষ কায়দায় টোকা দিলেন দেয়ালের গায়ে। দেখতে ইট গাঁথা দেয়ালের মতো হলেও ওটা আসলে পুরো কাঠের বোর্ড। বিশেষ কায়দায় দুবার টোকা দিতে হলো বৃদ্ধকে। তারপর যেন জাদুমন্ত্র বলে একদিকে সরে গেল দেয়ালটা। আইনেসকে নিয়ে চট করে ভিতরে ঢুকে পড়লেন বৃদ্ধ। এদিক ওদিক তাকাচ্ছে আইনেস। বুঝতে পারছে কোনো একটা বাড়ির অন্ধকারাচ্ছন্ন উঠানে হাজির হয়েছে। আমি বুড়ো মানুষ, আইনেসের কানের কাছে হঠাৎ বলে উঠলেন বৃদ্ধ নিচু গলায়। কিছুটা চমকে উঠল মেয়েটা। আর যে কদিন বেঁচে আছি ঠিক মতো বেঁচে থাকতে দিও। এমন কিছু করো না যাতে আমার গলাটা চেপে ধরে মার্কুইস অব মোরেলার হাত। মনে থাকবে? সম্মতি জানানোর কায়দায় মাথা ঝাঁকালো আইনেস। আগে বারো তাহলে। আর এত বেশি এদিক ওদিক তাকিও না। সব কিছু চিনে রাখার চেষ্টা করাটা সবসময় ভালো না। ইতোমধ্যে নিশ্চয় বুঝে গেছো আমাদের বন্ধু কাস্টেল বিশেষ একটা কারণে লুকিয়ে আছেন এখানে। এই বাড়ির একটা পাতাল কক্ষ ভাড়া নিয়েছেন তিনি নিজের জন্য। আর হ্যাঁ, নিচে নামার সময় সাবধান থেকো। ইঁদুর আর গুবরে পোকার ছড়াছড়ি এই বাড়িতে, বিশেষ করে পাতালের ঘরগুলোতে। উঠানের একদিকে একটা কুকুরের ঘর আছে, কিন্তু ওটার ভিতরে কোনো কুকুর নেই। হামাগুড়ি দিয়ে ঘরটার ভিতরে ঢুকে পড়লেন বৃদ্ধ। তাকে অনুসরণ করলো আইনেস একই কায়দায়। কিছু দূর গিয়েই জমিনের এক জায়গায় দেখা গেল একটা ফোকর। ভাঙাচোরা একটা মইয়ের প্রান্তভাগ দেখা যাচ্ছে ফোকরটা দিয়ে। বাড়ির গোপন পাতালের দিকে নেমে গেছে মইটা। সাবধান, আবারও আইনেসকে সতর্ক করলেন বৃদ্ধ।
যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই মই। বুঝতে পারার ভঙ্গিতে মাথা ঝাঁকালো আইনেস। মই বেয়ে নেমে পাতালে চলে এলেন বৃদ্ধ। তার সঙ্গেই আছে আইনেস। বাতাসের চোলাই মদের তীব্র গন্ধ। একটা মোমবাতি জ্বালালেন বৃদ্ধ। মৃদু আলোয় বেশ কয়েকটা পিপা দেখা গেল, সাজিয়ে রাখা হয়েছে এক কোনায়। আরও কয়েকটা খালি পিপা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ওগুলোর মাঝখান দিয়ে পথ করে এগোনো মুশকিল। তারপরও এগোচ্ছেন বৃদ্ধ।